স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমৃতিভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশের সমুদ্র ও নদী বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে বিদায়ী অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ী ও সমুদ্র বন্দরগুলোর শ্রমিকদের সাথে সাধারণ নাগরিকদের চরম বিরোধিতা ও বিক্ষোভ উপেক্ষা করে স্বল্পমেয়াদী এই সরকার দেশের সার্বভৌমত্বের বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেই দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়েছে। মোহাম্মদ সায়েমের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সকল নিয়মনীতি উপেক্ষা করে দ্রুততার সাথে গোপন চুক্তি স্বাক্ষর করে সরকারি নিযুক্ত বিদেশি ব্যক্তিরা। তাদের এই গোপন চুক্তির প্রক্রিয়া আমরা আরো বেশ কয়েক জায়গায় দেখলাম, যেমন স্টারলিং নিয়ে তারা চুক্তি করেছে একটা, তারপর এলএনজি আমদানি নিয়ে চুক্তি করেছে। মানে বহুজাতিক কোম্পানি এবং কয়েকটা বিদেশি রাষ্ট্র তাদের স্বার্থ রক্ষার জন্যই কিছু লোক সরকারের মধ্যে ছিল এবং ইউনূস সাহেবই তাদেরকে নিয়ে এসছেন এবং সেটারই অংশ হিসেবে তারা এই বন্দর নিয়ে চুক্তি করেছে। এই যে দুইটা বন্দর নিয়ে যে চুক্তি করেছে, এটার কোনো স্বচ্ছতা ছিল না, সেই চুক্তিটা করেছে সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিপন্ন করে। সময় স্বল্পতা ও শ্রমিক বিক্ষোভের ফলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি না হলেও অত্যন্ত দ্রুততার সঙ্গে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস ও সুইস প্রতিষ্ঠান মেডলকের চুক্তি সম্পন্ন হয় লালদিয়া ও পানগাঁও টার্মিনালের, যার কার্যক্রম গত 4 নভেম্বর শুরু হয়ে চুক্তি স্বাক্ষরিত হয় 17 নভেম্বর। আগামী 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় বিদেশি এই কোম্পানিটি। যে চুক্তিগুলো হয়েছে বন্দর সংক্রান্ত, এই চুক্তির অনেকগুলো গোপনীয় বিষয় রয়েছে, যে জিনিসগুলো জনসম্মুখে আসা দরকার এবং অনেক ক্ষেত্রে যতটুকু জানা যায় এই চুক্তির অনেকগুলো এই দেশের অর্থনৈতিকভাবে স্বার্থের পরিপন্থী। সুতরাং এই বিবেচনায় আমাদের কাছে মনে হয় যে নতুন যে নির্বাচিত সরকার এসছে তার উচিত এই চুক্তিটি পুনর্বিবেচনা করা। অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব না দিয়ে দেশের সম্পদ অন্যায়ভাবে তড়িঘড়ি করে ইজারা দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। ইউনূস সাহেব উপদেষ্টা এবং বিশেষ সহকারীর ছদ্মবেশে সরকারের মধ্যে কিছু বিদেশি কোম্পানির লবিস্ট এবং অন্য কিছু ক্ষমতাবান রাষ্ট্রের চরকে ঢুকিয়েছিল। তারা আসলে অন্য কোম্পানির লবিস্ট হিসাবে সরকারের মধ্যে ছিলেন এবং সেই কারণে লবিস্ট দিয়ে পরিচালিত সরকার যে সব কার্যক্রম সবগুলো সম্পর্কে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করা। এই অন্তর্বর্তী সরকার যে কাজ করেছে, আমি মনে করি যে এটা যেহেতু বাংলাদেশের আইন কানুন এবং নিয়মের সাথে সাংঘর্ষিক এবং এটা ব্যত্যয় ঘটেছে, সুতরাং এটার জন্য যারা যারা জড়িত ছিল এটার সাথে তাদেরকে আসলে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। পরাধীনতার চুক্তি থেকে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে অন্তর্বর্তী সরকারের করা সব চুক্তি বাতিলের দাবি অর্থনীতিবিদদের। আর এসব অস্বচ্ছ ও স্বার্থবিরোধী চুক্তির বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি তাদের। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। রাজধানীর আদাবরে একটি গার্মেন্টসে হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক, শ্রমিক সহ একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রাতে স্থানীয় সন্ত্রাসী রাসেল ওরফে কালা রাসেল বাহিনী এ হামলা চালায় বলে অভিযোগ ব্যবসায়ীদের। পরে হামলার বিচার, চাঁদাবাজি বন্ধের দাবিতে আদাবর থানা ঘেরাও করেন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ সময় ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে এমব্রয়ডারি কারখানাগুলো থেকে নিয়মিত চাঁদা তুলছে চিহ্নিত সন্ত্রাসীরা। শনিবার এমব্রয়ডারি মালিক সমিতির নেতা মুস্তাফিজুর রায়হান জহিরের কারখানায় চাঁদা আনতে গেলে তিনি অস্বীকৃতি দিতে অস্বীকৃতি জানান। পরে কালা রাসেলের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়। হামলায় আশঙ্কাজনক একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরাধীদের বিষয়ে তদন্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছে রাসেলের নেতৃত্বে একজন লোক রাসেল, মেহেদি, রাসেলের 3 ভাই এখানে 17 ABC প্রত্যেকটা এলাকা তাদের সন্ত্রাসী রাজত্ব সৃষ্টি করছে। ওদের সামনে কেউ কথা বলতে পারে নাই। যেই সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার মানে সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। আমরা প্রাথমিকভাবে কিশোরগঞ্জ সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি। তাদের একটা গ্রুপ এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতারি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। তো যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথে আমাদেরকে জানালে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। আর ভিজিবল পুলিশিং বাড়ানো হচ্ছে, তাতে করে আশা করছি এই ধরনের ইনসিডেন্ট সামনে আর হবে না। রমজানের 4 দিনেও নাগালে আসেনি নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ায় দামের বিষয়কে বিক্রেতারা বলছেন সরবরাহের অভাব।
এদিকে ক্রেতারা অভিযোগ করছেন বাজার মনিটরিং না হওয়াকে দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজার ঘুরে পণ্যের স্বাভাবিক সরবরাহ এবং বিক্রি না হওয়ার পণ্যের পচন চোখে পড়লেও খুচরা বাজারে বিক্রেতারা হাঁকাচ্ছেন ইচ্ছেমতো দাম, এমনটাই মনে করছেন ক্রেতারা। দর্শক, রমজানে বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যোগ হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, রমজানে খুলনাতে কাঁচা বাজারে কি অবস্থা রয়েছে আর প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। হ্যাঁ, এবার যেমনটা বলছিলেন, রমজানের শুরু থেকেই কিন্তু কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কিছু কিছু পণ্যের দাম কমেছে এবং কিছু কিছু পণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। বিশেষ করে যে সকল পণ্য রমজান মাসে বেশি ব্যবহৃত হয়, যেমন খিরাই, টমেটো, খেজুর, ছোলা, এই সকল পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছিল। তবে গত 2 দিনের তুলনায় আজ কিন্তু বাজারে এইসব পণ্যের দাম কিছুটা কমেছে। আমি এসে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা যে কথাটি বলেছে, গতকালকের তুলনায় আজকে কিন্তু বাজারে কিছু কিছু পণ্যের দাম বেশ কমেছে বলে তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে গতকালকে যে খিরাই 120 টাকা থেকে 100 টাকা বিক্রয় করেছেন, সেই খিরাই কিন্তু আজ তারা 80 থেকে 100 টাকা বিক্রয় করবেন। অর্থাৎ প্রতি কেজি খেজুরে খিরাইতে কিন্তু 20 থেকে 30 টাকা কমেছে। লেবুর দাম, শসার দাম, টমেটোর দাম সহ বেশ কিছু পণ্যের দাম কিন্তু কমেছে বলে বিক্রেতারা জানিয়েছিলেন। তবে তারা যে কথাটি বলছেন যে গতকালকে যারা পণ্য ক্রয় করেছেন তারা কিন্তু আজ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গতকালকের কেনা পণ্যে কিন্তু আজ তারা বিক্রয় করতে পারছেন না। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, অন্যান্য যে সকল পণ্য রয়েছে, মাছ, মাংস সহ অন্যান্য পণ্য, সেই সকল পণ্যর দাম কিছুটা বৃদ্ধি পেলেও অন্যান্য বছরের তুলনায় এই বছর কিন্তু কিছুটা স্বাভাবিক রয়েছে বলে অনেকে জানিয়েছেন। তবে রমজান সম্পর্কিত পণ্যগুলোর দাম এখনো বৃদ্ধি রয়েছে। রমজানের পূর্বের তুলনায় এখন কিন্তু কিছুটা বেশি দামে বিক্রয় হচ্ছে বলে জানিয়েছেন। তবে আপনাকে আরও জানিয়ে রাখি, বাজার নিয়ন্ত্রণের জন্য খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিদিন অভিযান পরিচালনা করে আসছে, যার ফলে কিন্তু বাজার অনেকটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে বলে অনেকে মনে করেছেন। খুলনা যে ভোক্তা অধিদপ্তর রয়েছে তারা কিন্তু বেশ কয়েকটা টিমে ভাগ হয়ে প্রতিটা মার্কেটে, প্রতিটা এলাকা, দোকানে দোকানে তারা অভিযান পরিচালনা করছেন, যার ফলে কিন্তু ব্যবসায়ীরা ইচ্ছে করলেই অতিরিক্ত দামে বিক্রয় করতে পারছে না। সেই জন্য কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু ভোক্তা অধিদপ্তর সহ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং সেই সঙ্গে ক্রেতারা সরকারের কাছে দাবি তুলেছেন যাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান নিয়মিত পরিচালনা হয়। এই খুলনা খালিশপুর মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম নিত্যপণ্যের দাম নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। এবার আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের যে দাম সেটি কিন্তু আসলে কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। যেহেতু প্রথম কয়েক রমজানে কিন্তু আসলে বেড়েছিল, আজকে থেকে দেখা যাচ্ছে আসলে কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি আসলে ক্ষীরার কথা বলে থাকি, ক্ষীরা বিক্রি হচ্ছে কিন্তু 70 থেকে 80 টাকা কেজিতে। লেবু হালি বিক্রি হচ্ছে 100 টাকা, বড় যেটা লেবু সেটা হালি বিক্রি হচ্ছে 100 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে কিন্তু কেজি 70 টাকা করে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা, 70 টাকা এরকম। এবং যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু আসলে দাম বাড়েনি, বরঞ্চ সবজির দাম কিন্তু কিছুটা কমেছে। তবে বেগুন বিক্রি হচ্ছে 70-80 টাকা করে, অন্যান্য সবজির দাম কিছুটা কম। তবে দাম বেড়েছে কিন্তু মাছ, মাংসের দাম বৃদ্ধি পেয়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 1000 টাকাতে এবং প্রতিটা মাছে কিন্তু কেজি প্রতি 150 টাকার উপরে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন প্রকারভেদে আসলে এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি, এই লোট্টা মাছ, এই
লোট্টা মাছ বিক্রি হচ্ছে কিন্তু আসলে 300 টাকা কেজিতে, যেটা কিন্তু আসলে একসময় আমরা 150 টাকা দিয়ে পর্যন্ত আসলে কিনেছি। সেই লোট্টা মাছ বিক্রি হচ্ছে কিন্তু 300 টাকা কেজিতে, এবং বড় বড় চিংড়ি 2000 টাকায় বিক্রি হচ্ছে, কোরাল মাছ বিক্রি হচ্ছে 2400 টাকা 2500 টাকা, ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 200 টাকার মধ্যে, দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 টাকা, 30 টাকা কমেছে, এবং সোনালী মুরগি কিন্তু আসলে 330 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম কমেনি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে বড়টা 80 টাকা 90 টাকা, ছোটটা 60 টাকা 70 টাকা, এবং ছোলা বিক্রি হচ্ছে 90-95 টাকা। ছোলার দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আসলে 5 থেকে 10 টাকা কমেছে, সেটা হচ্ছে যে প্রকার ভেদে। তবে এটি হচ্ছে যে যারা আমরা মিডিয়া কর্মী আছে, এটা কিন্তু আমাদের জন্য, যারা সাধারণ পাবলিক আছে, ক্রেতা আছে, তাদের জন্য কিন্তু আসলে দামটা কিন্তু আসলে ভিন্ন হয়ে থাকে। যখনই কেউ যাবে তখন কিন্তু আসলে ভিন্ন কথা বলে, এবং দাম কিন্তু উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে কিন্তু লবণাক্ত এবং মিঠা পানির মাছের কোনো স্বল্পতা নেই, পর্যাপ্ত পরিমাণে বাজারে মাছ রয়েছে। এরপরও কিন্তু আসলে মাছের দাম কেজি প্রতি 2 থেকে 250 টাকা বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে অনেক ব্যবসায়ী তারা বলল যদি বিক্রি করতে না পারে তাহলে কিন্তু তারা কম দামে বিক্রি করে না, বরঞ্চ সেগুলো তারা 1 দিন 2 দিন পরে সেগুলো কিন্তু তারা ফেলে দেয়, এমনও রেকর্ড আছে। আমরা আসলে আমরা একটু কথা বলবো আসলে একজন মাছ ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলতে জানতে চেষ্টা করবো। আসলে মাছের দাম আসলে বিভিন্ন মাছের দাম কেজি প্রতি আসলে 200 টাকা 250 টাকা বৃদ্ধি, এটার কারণ কি? এখন তো পর্যাপ্ত মাছ আছে, এরপরে কারণ কি? বেশি না, মাছের দাম ঠিক আছে, তো কমে আছে। যেরকম রুই মাছ 400 টাকা, কালীগুনি 450 টাকা, তারপর তেলাপিয়া আছে 250 টাকা, পাবদা আছে 450, চিংড়ি 750, লইলাটা, বাগদাটা 1050, দাম ঠিকই আছে। শুনছিলেন আসলে একজনের বক্তব্য, তিনি যেটা দাবি করলো মাছের দাম কমে আছে। তবে যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা বললো আসলে প্রতি কেজি মাছের দাম প্রকার ভেদে কিন্তু 200 থেকে 250 টাকা বেড়েছে। মনিটরিংয়ের দরকার আছে বলে মনে করেন। এই ছিল আমার কাছে সর্বোচ্চ সংবাদ। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, তৃতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, প্রধানমন্ত্রী কখন থেকে অফিস শুরু করেছেন এবং আজ তার কি কি কর্মসূচি রয়েছে জানাবেন আমাকে। এইবার আসলে আপনাকে জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তৃতীয় দিনের মতো সকাল 9:10 কিন্তু সচিবালয়ে তিনি আজকে প্রবেশ করেছেন। সচিবালয়ের যেই 1 নম্বর ভবনের যে 2য় তলার দ্বার দিয়ে নির্ধারিত যেই কক্ষ রয়েছে সেখানে কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু আছেন। আপনার বলে রাখি, আজকে তার যে সচিবালয়ে যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে সকাল 10:30টায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে একটি বিশেষ সভা করবেন, একটি বৈঠক করবেন, বলা যায় সৌজন্য সাক্ষাৎ। এখানে আসলে দেশের নতুন সরকারের যে পররাষ্ট্রনীতি সেটি নিয়ে কিন্তু আলোচনার কথা রয়েছে। পরে কিন্তু উনি সৌদি রাষ্ট্রদূতের সাথে একটি সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে বেলা 11টায়। আর বেলা 12টার দিকে হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 3য় টার্মিনাল, আমরা যেটি জানি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি উদ্বোধন করা হলেও এখনো কিন্তু চালু করা যায়নি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও কিন্তু সেটি এখন পর্যন্ত কোনো চালু করা যায়নি। এইটি নিয়ে একটি বিশেষ সভা করবেন প্রধানমন্ত্রী। কিছু বিষয় আছে, রাষ্ট্রীয় কিছু বিষয়, সেই বিষয়গুলোর তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসলে আসতে পারে। পরবর্তীতে আসলে এটি তিনি 12:30টার দিকে যে মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী পরিষদের আরেকটি কিন্তু বিশেষ সভায় ডেকেছেন। এই সভায় আমরা যে জিনিসটি জানতে পেরেছি, এই সভা হয়তো আলোচনা হতে পারে যে এই সরকারের যে নির্বাচনী যে ইশতেহার ছিল ফ্যামিলি কার্ড, ঈদের আগে কিন্তু আমরা জানি প্রথম দিন অফিসে যখন বলেছিলেন যে ঈদের আগেই ফ্যামিলি কার্ড অনেক পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার যে একটি বিষয়টি, সেই সরকারের কমিটি হয়েছে। এই কমিটির হচ্ছে আজকে এই আন্তঃমন্ত্রণালয়ের যে একটি মন্ত্রিসভার যে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে এই ফ্যামিলি কার্ডের আপডেটের বিষয়ে কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু আলোচনা হতে পারে, এমনটি তথ্য আমরা আসলে জেনেছি। তো বলা যায় যে এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সর্বশেষ। পরবর্তী মিটিংয়ে, প্রধানমন্ত্রী মিটিংয়ে যদি কোনো সিদ্ধান্ত হয় অথবা কোনো তথ্য থাকে, সেটা আমরা পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
কুড়িগ্রামে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হলেও ভালো দাম না পেয়ে হতাশ কৃষকরা। সার কীটনাশকের বাড়তি দামে অনেক চাষির উৎপাদন খরচই উঠছে না। এতে আলু চাষে আগ্রহ হারাচ্ছেন অনেক জেলার চাষিরা। এদিকে শীত মৌসুমে অতিরিক্ত কুয়াশায় টাঙ্গাইলে এবার কমেছে লেবুর ফলন। রমজানে যার প্রভাব পড়েছে টাঙ্গাইল সহ আশেপাশের জেলার লেবুর বাজারে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলেমান কবির। উত্তরাঞ্চলের কৃষি নির্ভর জেলা কুড়িগ্রামে চলতি মৌসুমে আলুর আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে। অনুকূল আবহাওয়া আর রোগবালাই কম থাকায় ফলনও হয়েছে ভালো। গত বছর লোকসানের পর এবার আলুর বাম্পার ফলনে আশায় বুক বেঁধেছিল চাষিরা। তবে কাঙ্ক্ষিত দাম না মেলায় তাদের চোখে মুখে এখন শুধুই হতাশা। সার কীটনাশক সহ শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন খরচ তোলা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। হিমাগারের ভাড়া মেটাতে তাই কম দামেই বেশিরভাগ আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 8 টাকা 10 টাকা আলু বেচে আমাদের তো কৃষকের পোষাবে না, আমরা কৃষক মাঠে মারা যাবো। সার কিনলাম ডাবল দাম দিয়ে, তারপরে ওষুধ তো পাওয়াই যায় না। এইবার যা আবাদ করছি টাকা পয়সা পাইলে পাবো, নাহলে বউ সহজে গার্মেন্টসের চাকরি করে খাওয়া খাবে। এদিকে দেশের লেবুর চাহিদার একটি বড় অংশ যোগান দেয় টাঙ্গাইলের লেবু চাষিরা। তবে এবার শীত মৌসুমে ভারী কুয়াশায় ফুল ও গুটি ঝরে লেবুর উৎপাদন হয়েছে কম, যার প্রভাব পড়েছে রমজানের লেবুর বাজারে। এতে চাষিরা লাভবান হলেও ভোক্তাদের মাঝে দেখা দিয়েছে নাভিশ্বাস। এই লেবু নাই, বৃষ্টি আইলে মানে আরো দৌড়তো উৎপাদন পাই হয়তো 25%, এই 75% যে কম হওয়ার কারণে যে এই লেবুর বাজারটা অত্যাধিক বেড়ে যায়। রমজান সহ সারা বছর লেবুর চাহিদা মেটাতে টাঙ্গাইলে 12 মাসি লেবু চাষ বাড়াতে কাজ করার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। উন্নত মানের চারা আমরা বিনামূল্যে বিতরণ করেছি প্রণোদনার আওতায়। সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে এবং বাগানগুলো পুনঃস্থাপন করার কার্যক্রম আমরা চলমান রেখেছি। চলতি মৌসুমে টাঙ্গাইলের 5টি উপজেলায় 2035 হেক্টর জমিতে লেবুর আবাদ হয়েছে। সুলাইমান কবির, RTV। পুরনো রূপে ফিরতে শুরু করেছে নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি নদী সোমেশ্বরী। আদালতের নির্দেশে গত 1.5 বছর ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে প্রাণের সঞ্চার হচ্ছে। মহাশোল সহ নানা দেশীয় মাছের আবার সোমেশ্বরীর তীর এখন আগের মতোই শৌখিন সহ পেশাজীবী মাছ শিকারীদের পদচারণায় মুখরিত। নেত্রকোনার প্রতিনিধি এম মুখলিসুর রহমান খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। দুর্গাপুর উপজেলায় বুক চিরে বয়ে যাওয়া এই নদীটি কংস নদের মোহনায় গিয়ে মিলিত হয়েছে। একসময় খরস্রোতা সোমেশ্বরী নানান প্রাণ বৈচিত্র্যের আধার ছিল, কিন্তু প্রায় 1 যুগের বেশি সময় এ নদীর বিভিন্ন স্থানে শত শত অবৈধ বাংলা ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা হয়। মেশিনের বিকট শব্দ, পোড়া তেলের মিশ্রণ ও নদীর তলদেশ নষ্ট হওয়ার কারণে ধ্বংস হয় মাছের প্রাকৃতিক আবাসস্থল সহ নদী নির্ভর নানান জলজ বৈচিত্র্যময় প্রাণ। প্রভাব পড়ে নদীর স্বাভাবিক প্রবাহে। উচ্চ আদালতের আদেশে গত 1.5 বছর ধরে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীতে আবারও ফিরে আসছে মাছ ও জলজ প্রাণের স্বাভাবিক পরিবেশ। বন্ধ হতে এখানে প্রচুর মাছ আসছে। আগে ডেজার লাগে আমার বসে পাইতে পারছি না, পানি ঘোরা থাকতো, হঠাৎ খাইলে খাইছে না নাই, এখন তো একটা পাওয়া যায়, খাওয়ার বুঝ চলে। আগে যেগুলো মাছ ছিল, যেরকম মহাশোল মাছটা ছিল, এগুলো এখন পাওয়া যায় না, এখন এগুলো খুব রেয়ার। তো এমনি এখন বর্তমান কালীবাউস, রুই, মৃগেল এগুলো মাছই বেশি। এখন তো ধরেন যে ডেজারে মারিটা দিয়ে যে ভালো তুলে না, তো আমরা বসে পাইতে মানে ভালো লাগে। মাছের প্রজনন বৃদ্ধি, পানির স্বাভাবিক প্রবাহ সহ নদীটির প্রাণ রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা। উপজেলা প্রশাসন ইতিমধ্যে মোবাইল কোর্ট, বেশ কিছু মোবাইল কোর্ট পরিচালনা করেছে এবং এই অবৈধ জাল বন্ধে এবং এই ক্ষেত্রে উপজেলা প্রশাসন খুব কঠোর অবস্থানে রয়েছে। এদিকে ঢলের সাথে ভেসে আসা বালিতে এসব চরের আকার বড় হওয়ায় সোমেশ্বরী নদী খননের দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। প্রতিষ্ঠার 3 বছরেও চালু হয়নি সিরাজগঞ্জের কামারখন্দে 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত 20 শয্যার একটি হাসপাতাল, যার কারণে হাসপাতালটি পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানায়। এরই মধ্যে চুরি হয়ে গেছে অন্তত 40 লাখ টাকার মূল্যের জিনিসপত্র। অব্যবহৃত হতে থেকে নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। সিরাজগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান।
প্রায় ১৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চৌবাড়িতে ৩ একর জমির ওপর নির্মাণ করা হয় ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল। ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর সিভিল সার্জনের কাছে হাসপাতালটি হস্তান্তরের পর ২০২৪ সালে লোকবল চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি পাঠায় স্বাস্থ্য বিভাগ। ২ বছর পেরিয়ে গেলেও নিয়োগ দেয়া যায়নি প্রয়োজনীয় লোকবল। নাইট গার্ড না থাকায় এরই মধ্যে চুরি হয়ে গেছে পানির পাম্প, জেনারেটর, লাইট, সিলিং ফ্যান সহ অন্তত ৪০ লাখ টাকার মালামাল। পরিত্যক্ত পড়ে থাকায় ভবনগুলো পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। ধুলোবালি পড়ে নষ্ট হচ্ছে চিকিৎসা সরঞ্জাম। প্রতিদিন কিছু না কিছু চুরি হয়। চোর বা নেশাখোররা ওদের ইচ্ছা মতো প্রতিদিন যার যা ইচ্ছা সেগুলো চুরি করে নিয়ে যায়। কিন্তু আজ ২ বছর হলো পড়ে রয়েছে এইভাবে, এই মালামাল সব চুরি চামারি করে সাফ করে রয়েছে, এই জন্য চালু হইতেছে না। সরকারের কাছে আমাদের একটাই আবেদন, এই হসপিটালটা যাতে চালু হয়, আমরা জানি সেবা পাই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন বলে জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। সর্বশেষ আমরা জনবলের জন্য আমরা মিনিস্ট্রিতে চিঠি দিছি, এটা ২০২৪ সালে পাঠাইছে। আমরা যোগাযোগ করতেছি, আমাদের সচিব স্যারও এটা বিষয়টা অবগত আছেন। হাসপাতালটি দ্রুত চালু করে জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। আইডিএলসি, পরিবর্তনের পথে বাংলাদেশ। ২০২৫-২৬ অর্থ বছরের জন্য সরকার $18.৪ বিলিয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি ঘোষণা করেছে। দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রণীত এ বাজেটে তথ্য প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করা, স্টার্টআপ সহায়তা বৃদ্ধি এবং সরকারি সেবার ডিজিটাল রূপান্তর নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। সরকারের প্রত্যাশা, এই বিনিয়োগ দেশের কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। সরকার আশা করছে, ঘোষিত এডিপি কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ২০২৫-২৬ অর্থ বছরে প্রবৃদ্ধির ধারা আরও শক্তিশালী হবে এবং উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্প্রতি পাকিস্তানে কয়েকটি আত্মঘাতী হামলার পর এবারে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনী জানায়, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। রোববার ভোরের এই হামলায় আফগানিস্তানের অন্তত ২টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এসব স্থাপনা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান TTP বা তাদের সহযোগীদের বলে দাবি পাকিস্তানের। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত কয়েকদিনে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য সহ অনেক সাধারণ জনগণও নিহত হয়েছে। খেলার খবর। রাইজিং স্টার্স উইমেন্স এশিয়া কাপের ফাইনালে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ব্যাংককে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫৪ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে স্বস্তিতে নেই টাইগ্রেস ব্যাটিং বিভাগ। অধিনায়ক ফাহিমা খাতুন ছাড়া আর কেউই ব্যাট হাতে ফর্মে নেই। অন্যদিকে প্রথম সেমিফাইনালে বুধবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতের ফিন্ড্রা দিনেশ, সর্বোচ্চ উইকেট শিকারী ভারতের রাধা যাদব। তাই ফাইনালের প্রতিবেশীদের বিপক্ষে ৩ ডিপার্টমেন্টেই ভালো খেলার বিকল্প নেই সরওয়ার ইমরানের শিশুদের। দর্শক, সকালের সংবাদে পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।